ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এ পরিকল্পনায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। আমাদের সাহসী সশস্ত্র বাহিনী সমূহ আরও একবার শান্তির প্রতি তাদের অঙ্গীকার প্রমাণ করেছে। এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। হাসিনা সরকারের পতনের পরই আলোচনায় আসে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা। দিন শেষে আওয়ামী লীগের সভানেত্রী বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এত বড় একটা ভুল হবে, ভুলের উপর ভুল, তারপরে আবার ভুল, অর্থাৎ বারবার যদি ভুল করে তাহলে সেটা কিন্তু মারাত্মক একটা অন্যায়ে পরিণত হয়ে যায়। শেখ হাসিনা ঠিক সেই কাজটাই করেছে, কারণ ডক্টর ইউনূসের উপর হামলা ও তাকে হত্যার নির্দেশ দেওয়াটাই ছিল শেখ হাসিনার সবথেকে মারাত্মক অন্যায়। সে কারণেই সেনাবাহিনীর পক্ষ থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এবং এই বিষয় নিয়ে অত্যন্ত গোপন কিছু তথ্য দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা। তো সেই কারণেই কিন্তু তাদের কপাল এখন চিরতরের জন্য পড়তে যাচ্ছে, কারণ তারা বাংলাদেশে শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ তারা চিরতরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে। অন্যদিকে জাতিসংঘে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনি ঐতিহাসিক এক ভাষণ দিয়েছেন। সেই ভাষণে বিশেষ করে ফিলিস্তিন এবং রোহিঙ্গা ইস্যুকে খুব সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছে, যার কারণে বিশ্ব নেতারা তার বক্তব্যের মাঝেই তাকে খুব বারবার বাহবা দিয়েছে এবং সকলেই হাতে তালি দিয়েছে। অর্থাৎ তিনি খুব সুন্দর করে ঐতিহাসিক এক ভাষণ দিয়েছেন, যেটা নিয়ে বর্তমানে ভূয়সী প্রশংসা চলতেছে। তো দর্শক, এই বিষয়গুলোর কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখে আসি যে হাসিনা যে মারাত্মক অন্যায় করেছে এবং ডক্টর ইউনূসকে যে হত্যার চেষ্টা করেছে, তো সেটা এবং সেই মারাত্মক অন্যায়ের কারণে তারা যে চিরতরে বাংলাদেশের রাজনীতি থেকে মুক্ত হতে যাচ্ছে বা নিষিদ্ধ হতে যাচ্ছে সেটা, এবং জাতিসংঘের ডক্টর ইউনূস তিনি ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে যে ঐতিহাসিক বক্তব্য দিয়েছেন, এ বিষয়গুলো একের পর এক আমরা ধারাবাহিকভাবে দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। মাননীয় সভাপতি, বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে। বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। গত 2.5 বছর ধরে ইউক্রেনে চলমান যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে। এই যুদ্ধের প্রভাব সর্বব্যাপী, এমনকি বাংলাদেশের অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব আমরা অনুভব করছি। আমরা তাই উভয় পক্ষকে সংলাপে বসে বিরোধ নিরসনের মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর আহ্বান জানাচ্ছি। মাননীয় সভাপতি, বাংলাদেশ গত 7 বছর যাবৎ মিয়ানমার হতে আগত 12 লাখেরও বেশি রোহিঙ্গাদের মানবিক কারণে আশ্রয় দিয়ে আসছে। এর ফলে আমরা বিরাট সামাজিক, অর্থনৈতিক, পরিবেশগত ক্ষতির সম্মুখীন হচ্ছি।
মায়ানমারের অভ্যন্তরীণ সমস্যা থেকে সৃষ্ট এই সংকট বাংলাদেশ ও আমাদের অঞ্চলের জন্য প্রথাগত ও অপ্রথাগত উভয় ধরনের নিরাপত্তা ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবর্তন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। রোহিঙ্গাদের সাথে সংগঠিত হওয়া ব্যাপক ভিত্তিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আন্তর্জাতিক বিচার আদালত এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে চলমান বিচার প্রক্রিয়ার মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত করাও সমানভাবে গুরুত্বপূর্ণ। রোহিঙ্গারা যাতে নিজ দেশে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে সেই লক্ষ্যে অনুকূল পরিবেশ তৈরিতে জাতিসংঘ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টার প্রশংসা দাবিদার। এই লক্ষ্যে রোহিঙ্গারা যাতে পর্যাপ্ত নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করে তাদের নিজ ভূমি রাখাইনে ফিরে যেতে পারে তার পথ সুগম করা অত্যন্ত দরকার। ডক্টর ইউনূসের উপর হামলা পরিকল্পনা করেছিলেন ফ্যাসিস্ট শেখ হাসিনা, আর এ পরিকল্পনায় বাধা দেওয়ায় জীবন নাশের হুমকির মধ্যে পড়তে হয় বলে জানিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। জেলে পাঠানোর পাশাপাশি সম্পদও কেড়ে নেওয়ার চেষ্টা হয় বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নির্মী। ফ্যাসিস্ট সরকার কখনোই সুস্থ সামাজিক নেতৃত্ব গড়ে উঠতে দিতে চায়নি। তারা নিজেদের উদ্দেশ্যকে দীর্ঘায়িত করতে হেলমেট বাহিনী তৈরি করে অবৈধ অস্ত্রের মাধ্যমে জনগণের উপর আক্রমণ করে গেছে, এমন মন্তব্যই করেছেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। 2013 সালে তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডের ঘটনায় ছিল শেখ হাসিনার ভয়ঙ্কর পরিকল্পনা। তাজরিন গার্মেন্টস যখন অগ্নিসংযোগ হলো, সেখানে এই অগ্নিকাণ্ডে 118 জন লোক পুড়ে মরল। আমাকে বলা হলো এই লাশগুলি গুম করে ফেলে। আমি এটা মেনে নিতে পারিনি। তার উপর শেখ হাসিনার আক্রোশের কথাও জানান তিনি। সেই ফ্যাসিস্ট সরকার ডক্টর ইউনূসের মতো মানুষের উপরেও তাদের ফ্যাসিস্ট চিন্তা চেতনার যে কর্মকাণ্ড সেটা দেখিয়েছে। পর্যায়ে তার উপর আক্রমণেরও চিন্তা করেছিল তারা। আমি সেটার বিনয়ের সাথে বলেছিলাম এটা ঠিক হবে না। উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, নোবেল লরিয়েট। আমরা তার নিরাপত্তা নিশ্চিত করি এবং তা না হলে জাতি হিসেবে আমরা পুরো বিশ্বে সন্ত্রাস রাষ্ট্র হিসেবে পরিণত হব। এটা পছন্দ করেন নাই তৎকালীন প্রধানমন্ত্রী। মামলা করে হয়রানির কথাও বলেন সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সারওয়ার্দী। অত্যাচার করা হলো আমার বিরুদ্ধে যাতে তারা সাক্ষ্য দেয়, কিন্তু কেউ দেয়নি। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা, বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে? এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই না, সেটি আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটা আপনার মুখে বলছেন কেন? আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন, আপনার মুখের কথা তো এটি কেমন কেমন মনে হয়, যে মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়ে আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটিকে আপনি ট্রাই করেছেন, করছেন আপনারা? যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার? মানে না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো। আওয়ামী লীগ যে সমস্ত কার্যক্রম এতদিন ধরে করেছে এবং তাদের যে ইতিহাস দীর্ঘ 15-16 বছর ধরে তারা যা যা করেছে, সেগুলোর আদ্যপান্ত এখন মোটামুটি সব কিছু কিন্তু বের হচ্ছে। এবং সেই কারণেই বাংলাদেশের সাধারণ মানুষ এবং বিভিন্ন স্তরের লোকজন তারা সকলেই এখন দাবি করতেছে যে আওয়ামী লীগকে যেন বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়। বিশেষ করে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু বলতেছে যে কমপক্ষে 10 বছরের জন্য নিষিদ্ধ করা হোক। এরপরে যদি দেখা যায় যে না, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কার্যক্রম সব কিছু ঠিকঠাক আসতেছে, সংশোধন হয়েছে, তারা আর মানবতা বিরোধী কাজ করতেছে না, তখন সে অনুযায়ী ডিসিশন নেওয়া যাবে।
সেটা তখন দেখা যাবে। এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ কী আসলে নিষিদ্ধ করা উচিত? সেটা আপনি কমেন্ট সেকশনে নির্ভয়ে জানাতে পারেন। আর ডক্টর ইউনূসের উপর হামলা করা এবং তাকে হত্যা চেষ্টা করা, এরকম ধরনের একটা নির্দেশ শেখ হাসিনার পক্ষ থেকে আসা, এর মানে তো এটা একটা ভয়ঙ্কর বিষয়। বাংলাদেশের একজন সরকার প্রধান, তার পক্ষ থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং নোবেল বিজয়ী একজন ব্যক্তি, তো তাকে হত্যার ব্যাপারে নির্দেশ আসা, এটা তো একটা মানে এত জঘন্য এক নির্দেশ বা একটা জঘন্য বিষয়, যেটা আমাদের বাংলাদেশিদের জন্যই একটা ভয়ঙ্কর অশুভ একটা বিষয়, অর্থাৎ আমাদের জন্য একটা ভয়ঙ্কর দুর্নামের বিষয়। আমরা কেমন জানি আন্তর্জাতিক মহলে একটা খুনি হিসেবে কিন্তু আমরা সাব্যস্ত হয়ে যেতাম যদি এরকম কিছু হতোই বা হামলাও করা হতো, কিন্তু হয়তো সেভাবে পারেনি সাবেক সেনাপ্রধান যারা, বিশেষ করে সেনাবাহিনীর সদস্য যারা রয়েছে। আমরা মোটামুটি যতটুকু বাংলাদেশের ইতিহাসে আমাদের রাজনীতি নিয়ে যতটুকু অভিজ্ঞতা হয়েছে বা আমরা যতটুকু যা দেখেছি আমাদের জীবনে, তাতে আমরা বাংলাদেশে যত বাহিনী রয়েছে তার মধ্যে সেনাবাহিনীদেরকে আমরা নিখুঁতভাবে পেয়েছি যে না, দেশের জন্য দেশের ভালোবাসা মহব্বত নিয়ে তারা কাজ করে এবং মোটামুটি সর্বোচ্চ দিয়ে তারা চেষ্টা করে তাদের সামর্থ্য অনুযায়ী। সেটাই কিন্তু সেনা কর্মকর্তা তিনি করেছেন। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ডক্টর ইউনূস সাহেব এই যে ঐতিহাসিক ভাষণ দিলেন ফিলিস্তিনকে নিয়ে, জাতিসংঘ একমাত্র সারা বিশ্বের মধ্যে জাতিসংঘ তারা চাইলেই, অন্য দেশ চাইলে পারতে পারে বা তাদের জন্য কষ্ট হতে পারে, কিন্তু একমাত্র জাতিসংঘ যারা চাইলে মুহূর্তের মধ্যে এই যুদ্ধ বিরতি করতে পারে বা এটা নিয়ে একটা সমাধান তারা করতে পারে। এবং এই যে আমাদের লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিম ভাই বোন তারা নিহত হচ্ছে, শহীদ হচ্ছে, এর থেকে তারা পরিত্রাণ পেতে পারেন। সুতরাং ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু জাতিসংঘকেই উদ্দেশ্য করে ঐতিহাসিক ভাষণটা দিয়েছেন যে আপনারাই একটা কার্যকরী পদক্ষেপ নেন যাতে করে তাদের উপর যেই নির্যাতন হচ্ছে, নৃশংসভাবে হত্যাকাণ্ড হচ্ছে, এগুলো থেকে তারা যেন মুক্তি পেতে পারে। এবং তিনি কথাগুলো এমনভাবে উপস্থাপন করেছে যেটা সারা বিশ্বের যত বিশ্ব নেতারা ছিল তাদের অন্তরের মধ্যেও কিন্তু আঘাত এনেছে। তারা সাথে সাথেই তার কথা শেষ হওয়ার আগেই তারা বাহবা দেওয়া শুরু করেছে, বারবার তারা হাততালি দিচ্ছে। অর্থাৎ সকলেই ডক্টর ইউনূস সাহেবের কথার সাথে একেবারে আন্তরিকভাবে সকলে একমত পোষণ করেছে। তিনি যেইভাবে কথাটা উপস্থাপন করলেন যে ফিলিস্তিনিদেরকে যেইভাবে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, এটা তো শুধু আরব বা মুসলিম বিশ্ব নয়, মানুষ হিসাবে আমাদের জন্য এটা একটা দুঃখজনক বিষয়। মানুষ হিসাবে, কারণ তারাও মানুষ, সুতরাং মানুষ হিসাবে তারা সকলেই সকলের জায়গা থেকেই অমূল্য রত্নের মতো। সুতরাং তারা বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ডের শিকার হবে, জুলুম নির্যাতনের শিকার হবে, এটা কিছুতেই মানুষ হিসাবে মেনে নেওয়া যায় না। তার এই যে কথা, এই কথা পৃথিবীর কোনো মানুষ কিন্তু আসলে অস্বীকার করতে পারবে না। সুতরাং তিনি যেই আহ্বানটা জানিয়েছেন এবং আমাদের বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি যে কথাগুলো বলেছেন, আসলে আমাদের বাংলাদেশের মানুষের অন্তরে যে কথাগুলো ছিল যে আমরা যদি কোনো দিন জাতিসংঘে বা বিশ্ব নেতাদের কাছে আমাদের অবস্থা ফিলিস্তিন নিয়ে যদি আমরা অবস্থা বলতে পারতাম বা প্রতিবাদ করতে পারতাম বা কিছু বলতে সুযোগ পেতাম, এই কথাগুলোই আমরা বলতাম। আমাদের মনের আকাঙ্ক্ষাটাই এরকম। সেটাই মূলত ডক্টর ইউনূস সাহেব তিনি আমাদের পক্ষ থেকে একজন উপযুক্ত একজন প্রতিনিধি হিসাবে কিন্তু বিশ্ব নেতাদেরকে কথাগুলো তিনি জানিয়ে দিয়েছেন। তো এজন্য ধন্যবাদ এবং স্যালুট জানাতেই হয় ডক্টর ইউনূস সাহেবকে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়। আজকে যে বিষয়গুলো দেখলেন সম্পর্কে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।